আসসালামু আলাইকুম। আইএলটিএস রাইটিং টেস্ট ওয়ানে আজকে আলোচনা করব কম্বাইন্ড চার্ট বা যেটাকে অনেকে মিক্সড চার্ট বলেন। মিক্সড চার্ট বা কম্বাইন্ড চার্টটা হচ্ছে গিয়ে দুই প্রকার চার্ট একসাথে আসে। তো অনেকে এটাকে ভয় পান। আহ কেন ভয় পান সেটা আমি আসলে আমার বুঝে আসি না, কারণ আমরা যখন লাইন গ্রাফ পড়লাম, টেবিল পড়লাম, পাই বার এগুলো পড়লাম, তো ওগুলো তো আলাদাভাবে পড়ে নিয়েছি, তাই না? এখন যদি একটা চার্ট না এসে যদি দুইটা একসাথে আসে তো সমস্যাটা কোথায়? ঘুরে ফিরে তো সেম জিনিস। একটা জিনিস আমি আপনাদেরকে উদাহরণ দিই, ধরেন এখানে দুইটা পাই চার্ট আসছে আর একটা লাইন গ্রাফ আসছে। সাপোজ পরীক্ষায় যদি এইটাও আসে সাথে এই দুইটাও আসে, তাহলে বোঝা গেল এখানে চার্টের সংখ্যা বেশি, মানে ডাটা বেশি। আর যদি পরীক্ষায় শুধুমাত্র এই পাই চার্ট আসে বা শুধু লাইন আসে, তাহলে বোঝা গেল এখানে ডাটার সংখ্যাটা একটু কম। আর তো কিছু না, আর তো এখানে আহামরি কিছু না। বরঞ্চ কম্বাইন্ড চার্ট আরো সহজ। কেন সহজ? আপনি প্রশ্ন থেকে কিন্তু ইন্ট্রোডাকশনটা কপি করতে পারেন। ওভারঅল হচ্ছে গিয়ে আমরা সবসময় কি করি? ওভারঅলে আমরা সবসময় হাইয়েস্ট ট্রেন্ড ফলো করি অথবা কমন ট্রেন্ড ফলো করি। সো এখানে কে হাইয়েস্ট আছে আর এখানে কে হাইয়েস্ট আছে এটা বললে কিন্তু আমাদের ওভারঅলটা হয়ে যাচ্ছে। বডি প্যারাগ্রাফ ওয়ানে লিখবো এটা নিয়ে, বডি প্যারাগ্রাফ টু নিয়ে লিখবো এই সেকেন্ড চার্ট নিয়ে, তাহলে তো হিসাবটা শেষ। এখানে আসলে জটিল কিছুই নেই। ওকে। সো আমি যদি লেখা শুরু করি 20 মিনিট লাগতে পারে, জাস্ট 20 মিনিটে কিন্তু আমি কথা বলে বলে লিখে দিতে পারবো। এটা আহামরি কিছু না। সো আপনারা এই কম্বাইন চার্টকে মনে করছেন নতুন কিছু? আমার কাছে কম্বাইন চার্ট মনে হচ্ছে যে আমি তো ওই লাইন গ্রাফ তো পড়লাম, ওই লাইন গ্রাফই তো আর পাই। সো আগে যদি শুধু লাইন গ্রাফ আসতো তাহলে আমরা লাইন গ্রাফ নিয়ে মোট 4টা প্যারাগ্রাফ লিখতাম। এখন আমরা কি করব? ইন্ট্রোডাকশন ওভারঅলের পরে এই লাইন গ্রাফ নিয়ে লিখবো একটা বডি প্যারাগ্রাফ, আর পাই চার্ট নিয়ে লিখবো আরেকটা প্যারাগ্রাফ। আগে বডি লিখতাম দুইটা, মানে এই লাইনটা যদি পরীক্ষায় আসতো তাহলে তাকে নিয়ে দুইটা বডি প্যারাগ্রাফ লিখতাম। কিন্তু এখন কি করব? তাকে নিয়ে শুধুমাত্র একটা বডি প্যারাগ্রাফ লিখবো, কারণ আমার কাছে দ্বিতীয় বডি প্যারাগ্রাফ লেখার আর একটা আইটেম চলে আসছে। সো এটা তো আর একটু অ্যাডভান্টেজ বেশি। ওকে। সো লেখার জন্য আপনাদেরকে কি বলেছিলাম যে ওই 15টা সেন্টেন্স ভালো করে শিখে নেওয়ার জন্য রাইটিং এর বইয়ের 13 নম্বর পেজে যে দেওয়া আছে এগুলো, এটা তো আর জাননি, এটা ইউটিউবে দেওয়া আছে, কিন্তু বইতে একটু ডিটেলস এক্সপ্লেনেশন সহ দেওয়া আছে। আচ্ছা, এখানে কি লেখছে? দ্য লাইন গ্রাফ শোজ দ্য কস্ট ফর ওয়াচিং ফিল্মস US ডলারে, ব্রেকেটে লেখা আছে যে মুভি দেখার ক্ষেত্রে, ফিল্ম দেখার ক্ষেত্রে কত পরিমাণ টাকা খরচ হয়। The pie chart shows the shift in percentage used by people among the three types. আচ্ছা, এখানে 2 নম্বর চার্ট দিয়ে বোঝাচ্ছে যে মানুষ কি পরিমাণ, এই যে দুইটা সাল দেওয়া আছে এখানে, 5 থেকে 11 সাল, এই 2 সালে কি পরিমাণ পরিবর্তন হয়েছে, মানে কোন মাধ্যমে মানুষ কি পরিমাণ মুভি দেখেছে। সো প্রশ্নের মধ্যে গিয়ে করে নাই, সালটা উল্লেখ করে নাই, সো ডাজন্ট ম্যাটার। এখানে সাল তো প্রশ্নে দেওয়া আছে। ওকে। 5 থেকে 11 সাল পর্যন্ত এখানে দুইটা সাল, 5 এবং 11। সো নাও একটা জিনিস খেয়াল করবেন, আপনি প্রশ্ন যখন খেয়াল করছেন এখানে প্রশ্নে কিন্তু সাল উল্লেখ করে নাই, তাহলে অনেকে ধরে নিতে পারে যে যেহেতু এই প্রশ্নে সাল নাই তার মানে এইটা লিখতে হবে প্রেজেন্ট টেন্সে। কিন্তু আপনি দেখেন অনেক সময় প্রশ্নের মধ্যে সাল উল্লেখ নাও থাকতে পারে, কিন্তু এখানে তো আছে। এখানে তো 5 থেকে 11 সাল পর্যন্ত, এখানে 5 আর 11। সো এই যে আপনি রাইটিংটা করবেন, এই রাইটিংটা কোন টেন্সের রাইটিং? এটা হচ্ছে পাস্ট টেন্সের রাইটিং। পাস্ট টেন্সের রাইটিং। সাল একাধিক, সুতরাং বাড়ছে কমছে কথাগুলো বলা যাবে। সো আমরা পেঁচানোর দরকার নাই। আমরা যেভাবে আমরা বাকিগুলো লিখেছি ঠিক ওইভাবে আমরা লিখে ফেলি। আচ্ছা। তো প্রথমে আসেন আমরা একটু ওই কি যেন বলে ইন্ট্রোডাকশন লিখি। ইন্ট্রোডাকশন তো আমরা বরাবরই কি করি, আমরা তো কপিবাজ। আমরা বাবা গরিব মানুষ, খুব একটা বেশি পারি না। আমরা ইন্ট্রোডাকশনটা কি করব? এই প্রশ্নটাকে কপি করে দিই জাস্ট। দ্য প্রোভাইডেড গ্রাফ depicts information about the cost about the cost of watching films in three different media ওয়েজ বলতে পারেন। সালটাতে দেখেন, প্রশ্ন দেখেন, প্রশ্নের টাইটেলে কিন্তু ডিরেক্টলি ইয়ে লেখে নাই, সালটা লেখে নাই। আপনি এখানে প্রশ্ন থেকে সালটা লেখে নেন, প্রশ্ন সাল দেওয়া হচ্ছে কি ফ্রম 2005 থেকে 11। জাস্ট এটা আপনি একটু চালাকি করে লিখে ফেলেন। ফ্রম ফ্রম
2005 to 2011, হোয়াইল এখানে। এখন আমি আপনাদেরকে বুঝাই। আগে আমরা একটা লাইন আসলে একটা লাইন নিয়ে ইন্ট্রোডাকশন লিখতাম, এখন দুইটা আইটেম আসছে। সো প্রথম আইটেম নিয়ে যখন আপনি লিখেছেন, দেখেন প্রথম অংশের কিন্তু ইন্ট্রোডাকশন শেষ। সে কি করেছে, প্রথম অংশ নিয়ে একটা লাইন লিখেছে, মানে লাইন গ্রাফ নিয়ে একটা ইন্ট্রোডাকশন, ওই প্রশ্ন লাইন লিখেছে। লাইন গ্রাফ নিয়ে এই হচ্ছে কি প্রশ্ন, আর পাই চার্ট নিয়ে সে প্রশ্ন দিয়েছে এখানে। সো আপনি এই যে ফুল স্টপ আছে, ফুল স্টপটাকে তুলে ফেলেন, তুলে দিয়ে হোয়াইল বা হোয়ার এস দিয়ে লিখে ফেলেন, শেষ। হোয়াইল বা হোয়ার এস যে কোনো একটা ইউজ করবেন, দুটোই শিখে রাখেন। হোয়াইল বা হোয়ার এস মানে কি, যেখানে একটা রাইটিং টাস্ক কোয়ান, দেখেন এটা গর্বের জন্য না, আমি এটা আসলে অহংকার জন্য না, আপনাদেরকে বোঝানোর জন্য। একটা রাইটিং টাস্ক আপনার সাথে ডিসকাশন করে লিখতে আমার লাগে 20 মিনিট, ডিসকাশন করে বুঝিয়ে লিখতে লাগে 20 মিনিট। আর আপনি কি করেন, শুধুমাত্র খালি মার্টিনে লিখতে গিয়ে আপনার 20 মিনিট হয় না। রাইটিং টাস্ক ওয়ান এমন ভাবে প্র্যাকটিস করবেন যে আপনার লিখতে 10 মিনিট লাগবে। আচ্ছা, এখন আসেন দ্বিতীয় অংশে কি বলেছে। দ্বিতীয় অংশে বলেছে পাই চার্ট নেন, চার্ট, হোয়ার ইজ দ্য চার্ট ডেমনস্ট্রেট, demonstrate the change of watching by people by this same media। আচ্ছা, দুটো সাল বলবো না, ইন 2005 and 2011। আচ্ছা আমি বলি কি লিখলাম। প্রথম যে লাইন গ্রাফটা আসছে, প্রথম লাইন গ্রাফে আলোচ্য বিষয় কি ছিল, যে মানুষের কস্ট কিরকম হয়, এই মুভি দেখার ক্ষেত্রে কস্ট কিরকম হয়। এই দেখেন, সাল 2005 থেকে 2011। দ্বিতীয়টা নিয়ে কি আলোচনা হয়েছিল, দ্বিতীয়টার আলোচনার বিষয় কি ছিল। দ্বিতীয়টার আলোচনার বিষয় ছিল হচ্ছে গিয়ে মানুষে কি পরিমাণ শিফট করেছে, পরিবর্তন করেছে, মানে এগুলো দেখতে গিয়ে কে কত পার্সেন্ট মানুষ এটাকে ব্যবহার করেছে, কোন মাধ্যমকে। এখানে মাধ্যম কিন্তু তিনটা: সিনেমা টিকিট, ডিভিডি, লিগেল ডাউনলোড। আচ্ছা, সো এখানে সেম কিন্তু দেখেন, সিনেমা, তারপর হচ্ছে লিগেল ডাউনলোড, ডিভিডি, রেন্ট ডিভিডি, এই তিনটা ক্যাটাগরি, ক্যাটাগরি সেম। তবে মানুষের পরিবর্তন কি হয়েছে 2005 এবং 11-এর তুলনায় কি কি পরিমাণ পরিবর্তন হয়েছে, সো দেখবো আর লিখবো। ওকে, সো এতক্ষণ পর্যন্ত আমি কি লিখলাম, ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে ভয় পাওয়ার কিছু নাই। আগে ছিল একটা প্রশ্ন, একটা চার্ট, একটা ইন্ট্রোডাকশন, এখন দুইটা ইন্ট্রোডাকশন, তবে এক সেন্টেন্সে লিখবেন, হোয়াইল বা হোয়ার ইজ দিয়ে কানেক্ট করবেন। এখানে দুইটা দেওয়া আছে, হোয়াইল বা হোয়ার ইজ, আপনি যে কোনো একটা ব্যবহার করেন, ঠিক আছে, যে কোনো একটা ব্যবহার করেন। সো ইন্ট্রোডাকশন শেষ। ওভারঅল, ওভারঅল লিখতে গেলে আমরা এক কাজ করি, আমরা একটু প্রশ্নটাকে দেখি, এই কালারফুল প্রশ্নটাকে একটু দেখে নিই। ইন্ট্রোডাকশন যখন লিখবো তখন আমরা একটু ফলো করি। সরি, ওভারঅল, ওভারঅল। ইন্ট্রোডাকশন তো আমরা প্রশ্ন কপি করি, এখান থেকে হালকা একটু প্যারাফ্রেজ করি, যেটা আমি করেছি। আর ওভারঅলটা কি করি, আমরা কমন কোনো ট্রেন্ড আছে কিনা। তো আমরা দুইটা উপরের যে লাইন গ্রাফ সেটার দিকে একটু তাকাই, আর নিচেরটার দিকে তাকাই। আগেও লাইন গ্রাফটা দেখি। লাইন গ্রাফে দেখা যাচ্ছে প্রত্যেকটা লাইন, সিনেমা টিকিট এটা হচ্ছে কি নীল কালারের, ডিভিডি হচ্ছে কি আপনার হলুদ কালারের, আর লিগেল ডাউনলোডের হচ্ছে কি ওয়াটার কালারের। এই তিনটা কালার দেখেন, ও সময়ের সাথে সাথে সবাই কিন্তু বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা বলতে পারি যে প্রত্যেকটার কস্ট কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে, মানে আপওয়ার্ড ট্রেন্ড। আবার এই তিনটার মধ্যে সবসময় হায়েস্ট কে ছিল, সিনেমা টিকিট। মানে সবসময় দাম কার বেশি ছিল, এই সম্পূর্ণ পিরিয়ডে সবসময় হায়েস্ট দাম ছিল কার, সিনেমা টিকিটের। তাহলে এই কথাগুলো আমরা লিখতে পারবো। আপনি এখন লিখতে হবে কি, ওভারঅল লিখতে হবে দুইটা অংশ নিয়ে। আপনার প্রশ্ন এখন দুইটা, একটা হচ্ছে গিয়ে লাইন গ্রাফ, একটা হচ্ছে গিয়ে পাই চার্ট। সো প্রায় লাইন গ্রাফে আপনি কি দেখতে পাচ্ছেন, মানে ট্রেন্ড কি দেখতে পাচ্ছেন, ট্রেন্ড দেখা যাচ্ছে সময়ের সাথে সাথে সকলের দাম বৃদ্ধি পেয়েছে। আবার এই তিনজনের মধ্যে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ওভারঅল সিনেমার টিকিটটা এগিয়েছিল, এই কথা লিখবো আমরা। আর পাইচারের বেলা কি লিখবো, পাইচারের বেলা লিখবো 2005 সালে র্যান্টে ডিভিডির পরিমাণ ছিল বেশি, আর 2011 সালে লিগ্যাল ডাউনলোডের পরিমাণ ছিল বেশি। ওই কথাগুলো যেটা আমি বলেছি, এটা নর্মালি যদি শুধু পাইচার আসতো তাহলে তা পাইচার্ট নিয়ে আমি কথা বলতাম। যদি শুধু লাইন গ্রাফ একা আসতো পরীক্ষায় তাহলে তাকে নিয়ে শুধু একা কথা বলতাম। কিন্তু এখন দুটোই চলে আসছে, এই জন্য দুটো নিয়েই আমি আলাদাভাবে ওভার লিখতে হবে। ওকে, কিন্তু একই প্যারাগ্রাফ। চলুন আমরা লিখি এখন।
আমরা ওভারঅল শুরু করি কিভাবে? ইন জেনারেল। ইন জেনারেল ইট ইজ, এটা তো মুখস্থ তাই না? ফ্রম দ্য গ্রাফ দ্যাট, গ্রাফ থেকে কি দেখা যাচ্ছে? দ্য কস্ট অফ অল দ্য থ্রি মিডিয়া demonstrated upward trend, and cinema was in the topmost position throughout the period. আসলে আমরা একটু মিলিয়ে কি লেখছে আগে এটা বুঝি, তারপর আবার আবার লাইনটাকে চেক করছি। It is evident from the graph that the cost of all the three media demonstrated upward trend, অর্থাৎ প্রত্যেকের কস্টটা কি দেখাইছে? আপওয়ার্ড ট্রেন্ড, মানে বৃদ্ধি পেয়েছে। And cinema was in the topmost position throughout the period, এই সম্পূর্ণ সময় সব সময় টপ পজিশনে কে ছিল? সিনেমা। আচ্ছা, এই দেখেন ঠিক আছে কিনা দেখেন তো। এই নীল মিয়া সিনেমা সবসময় হায়েস্ট ইয়েতে ছিল। সিনেমা না দিয়ে আমরা সিনেমার টিকিট দিতে পারি। আচ্ছা, টিকিটটা দিচ্ছি। সবাই কিন্তু দেখেন আপওয়ার্ড দেখাইছে এবং সবচেয়ে বেশি ছিল সিনেমা, এই কথাটা কিন্তু আমি দেখে লিখছি। এটা 2 নম্বর সেন্টেন্স। আর 3 নম্বর সেন্টেন্স, 3 নম্বর সেন্টেন্স আপনাদের বইতে বারবার বলছি, বইতে 3 নম্বর সেন্টেন্স হচ্ছে আপওয়ার্ড ট্রেন্ড ডাউনওয়ার্ড ট্রেন্ড, 3 নম্বর সেন্টেন্স। আর 2 নম্বর সেন্টেন্স হচ্ছে হাইয়েস্ট লোয়েস্ট বা টপ মোস্ট পজিশন। আচ্ছা, এখন এখন ইয়েতে কি ঘটলো? আমি তো একটা তো দিলাম। এই লাইন গ্রাফে কি ঘটেছে ওভারঅলে সেটা লিখে ফেললাম, এখন এখানে বলবেন না? আচ্ছা, তো এখানে আমরা বলতে পারি যে 2005 সালে, 2005 সালে সর্বোচ্চ মানুষ ডিভিডি ভাড়া করেছে, আর 2011 সালে সর্বোচ্চ মানুষ লিগেল ওয়েতে ডাউনলোড করেছে, ডাউনলোড করে দেখেছে আর কি। আচ্ছা, তাহলে এটা বলতে পারি again in 2005, 2005 সালে the maximum user watched films by renting DVD, hmm, and as well as দিয়ে দিই এন্ড এর জায়গায় as well as in 2011, 2011 সালে সর্বোচ্চ কে ছিল? The highest number of people downloaded films. সো কি লিখলাম আমি একটু বুঝিয়ে বলছি। Again in 2005, 2005 সালে the maximum user watched films by renting DVD as well as, এবং in 2011 the highest number of people downloaded films। লেখার মধ্যে একটু 19-20 থাকতে পারে, আমাকে এক্সপার্ট ধরে নেবেন না, বারবার আপনাদেরকে কিন্তু মনে করে দেই আমরা কেউ এক্সপার্ট না। যারা এক্সপার্ট তারা তো এক্সপার্ট, আমরা হচ্ছে গরিব মানুষ, আমাদের কোনোভাবেই উদ্ধার হয়ে আসলে হলো। সো এখানে দেখেন 2005 সালে সর্বোচ্চ মুভি মানুষ কিভাবে দেখছে? ডিভিডি হায়ার করে, রেন্ট করে। আর 2011 সালে ডাউনলোড, লিগেল ডাউনলোডের মাধ্যমে। দ্যাটস ইট। বা ওয়াচ অনলাইন, একটু এদিক সেদিক হতে পারে, সমস্যা নেই। সো ইন্ট্রোডাকশন শেষ, ওভারঅল শেষ, এখন কি করব? এখন এই যে রাইটিংটা, এই রাইটিং এ কিন্তু ডাটা প্রচুর। দেখেন অলরেডি কত ওয়াট হয়েছে দেখাই আপনাদেরকে, অলরেডি 88 ওয়াট হয়ে গেছে শুধু ইন্ট্রোডাকশন এবং ওভারঅল। এই জন্য এখানে আপনি সংখ্যা, মানে সরি ওয়ার্ডের অভাবে পড়বেন না, আপনি যে কোনো ভাবে 150 ওয়ার্ড লিখলেই 150 ওয়ার্ড হয়ে যাবে। যে কিছুই পারে না সেও 6 পাবে। রাইটিং টাস্ক 1-এ 6 তো বাচ্চারও পাবে, এটা বারবার বলি, প্রতিদিন বলি, আবার মনে করে দিচ্ছি। টাস্ক 2-তে একটু এদিক সেদিক হতে পারে। এখন আমি দেখি এখানে 3টা লাইন আছে, আমার কিন্তু তথ্য বেশি লাগবে না, কারণ আমার মাত্র আর 60-70টা ওয়ার্ড লিখলে হয়ে যাচ্ছে। কিন্তু গুরুত্বপূর্ণ, এখন 60-70 লিখতে গিয়ে এখন আপনি এক লাইনকে টাচ করলেন না, একটাকে টাচ করলেন না, এটা কিন্তু হবে না। আপনি দেখেন এই সিনেমা টিকিট প্রথমে ছিল কত? $9। সেটা স্লাইটলি বাড়তে বাড়তে হয়েছে $14। আচ্ছা, তারপরে আসেন ওই লিগেল ডাউনলোড, লিগেল ডাউনলোড প্রথমে ছিল $60, 2007-এ এটা কমেছে, এরপর আবার বাড়তে বাড়তে কোথায় গেছে? 9-এ গেছে। আবার ডিভিডি দেখেন, ডিভিডি খুব একটা বেশি বাড়ে নাই, স্টার্টিং সালে ছিল 6,
আর লাস্টের সালে বাড়তে বাড়তে 2 বাড়ছে, এই কথাগুলো বলে ফেলেন। এত বেশি ইয়ে করবেন না আপনি। প্রত্যেক সালের বর্ণনা দিতে যাবেন না, প্রত্যেক সালে বর্ণনা দিতে গেলে 400 ওয়ার্ড হয়ে যাবে, আমার 400 ওয়ার্ড লেখার দরকার আছে? দরকার নেই। সো আমি এই বডি প্যারাগ্রাফ ওয়ানে কাকে নিয়ে লিখবো? লাইন গ্রাফ। ভালো করে বুঝেন, কম্বাইন চার্ট আপনি কেন ভয় পাচ্ছেন? কম্বাইন চার্ট আরো সহজ। অন্তত ওয়ার্ডের অভাবে পড়বেন না, না খেয়ে মরবেন না আপনি। 150 ওয়ার্ড এমনিতে হয়ে যাবে। সো আপনি প্রথমে লাইন গ্রাফ নিয়ে লেখেন, এই প্যারাগ্রাফটা বডি প্যারাগ্রাফ ওয়ান লেখেন লাইন গ্রাফ নিয়ে। লাইন গ্রাফে কি আছে সেটা দেখি, আমরা লিখে ফেলি। আচ্ছা, চলুন আমি এখন এটাকে দুইটা পার্ট করি। ইফ উই হ্যাভ এ ক্লোজার ভিউ, আমরা যেভাবে লিখি 3 নম্বর প্যারাগ্রাফ শুরু করি ভাবে, ইট ক্যান বি নোটিস দ্যাট, কি দেখা যাচ্ছে যে 2005 সালে, দেখেন 2005 সালে কি করেছে। 2005 সালে মানুষ সিনেমা টিকিট কিন্তু $9 দিয়ে। দ্যাট ইন 2005 the cost of cinema ticket was কত? $9, which had been gradually increasing, সময়ের সাথে সাথে বাড়তে থাকে। 6 নম্বর সেন্টেন্স, 6 নম্বর সেন্টেন্স চেক করে দেখবেন, বইয়ের 6 নম্বর সেন্টেন্স, which had been gradually increasing until 2011 and reached, কততে পৌঁছেছে বলেন তো? reached to $14। শেষ, তা বর্ণনা শেষ। সো মাঝখানে সালগুলোতে কি হইলো এটা কি আর বলা লাগবে? বলা লাগবে না তো, আমি তো বলে ফেলছি গ্রাজুয়ালি বাড়তেছিল। তো গ্রাজুয়ালি বাড়তেছিল, এখন মাঝখানে কি করছে এটা আর দেওয়া লাগবে না। দিতাম যদি এরকম একটা কমতি থাকতো, বা হুট করে বেড়ে যেত, হুট করে কমে যেত, হুট করে যদি এরকম আপ ডাউন হইতো। 13 নম্বর সেন্টেন্স, উঠানামা, আপ ডাউন, যেটাকে আমরা বলি ফ্লাকচুয়েশন, এগুলো হয় নাই কিছু। যা হয় না তা জোর করে দিতে পারবে না। এখন আসেন ডিভিডি। দ্য প্রাইস অফ ডিভিডি ওয়াজ 6 USD ইন দ্য ফার্স্ট ইয়ার, প্রথম সালে, which which increased very slightly, খুব কম কমেছে, টু কত, লাস্টের সালে কত হয়েছে? 2 USD ইন দ্য ফাইনাল ইয়ার। এখন আপনাদেরকে একটু থামাই থামাই বুঝাই আমি। দ্য প্রাইস অফ ডিভিডি ওয়াজ 6 USD ইন দ্য ফার্স্ট ইয়ার, প্রথম সালে ডিভিডির দাম ছিল 6 ডলার, দেখেন $6 ছিল। এটা বাড়ছে ভেরি স্লাইটলি, খুব কম ভাবে বাড়ছে, বাই 2 USD। 2 USD কেন বললাম? কারণ 8-এ গিয়ে পৌঁছছে। তো 6 থেকে 8-এ পৌঁছে, তো মানে হালকা বাড়ছে। তাহলে এখানে ফাইনাল ইয়ার না বলে আপনি বলতে পারেন ওভার কত বছর বলেন? 1 2 3 4 5 6, ওভার 6 ইয়ার্স। এটা আরো সুন্দর হবে, এক্সামিনার খুশি হবে যে 6 বছরে তার মাত্র $2 বাড়ছে। আগের ক্লাসগুলো মনে করেন, 6 থেকে 8-এ গিয়ে পৌঁছে, তাহলে কত বাড়ছে? 2, তাহলে বাই $2। ওকে, এখন আসেন লিগেল ডাউনলোড। আচ্ছা, দ্য কস্ট দ্য কস্ট অফ লিগেল ডাউনলোড স্টার্টেড উইথ কত? $7, 7 USD ইন 2005, হুইচ ড্রপড টু, যেটা কমে গেছিল কোথায় দেখেন তো? 3-এ গিয়েছিল। ভালো করে দেখেন তো, আমরা এই এই যে সিনেমা টিকিট নিয়ে যখন কথা বলেছি তখন ফার্স্ট আর লাস্ট বলেছি, মাঝখানে কিছু আর বলি নাই, কারণ মাঝখানে নাটকীয় কিছু নাই, কমসে বাড়ছে এরকম কিছু নাই। আবার হলুদ কালারের যেটা ডিভিডি নিয়ে যখন কথা বলেছি তখনও কোনো নাটক নাই, ফ্ল্যাট চলে গেছে। কিন্তু
লিগেল ডাউনলোডের বেলায় দেখেন, প্রথমে ছিল এখানে কিন্তু 2 বছরে ড্রপ টু অনলি $3 অ্যান্ড দেন কেপ্ট ইনক্রিজিং। এরপরে কিন্তু এটা ইনক্রিজ জায়গায় আমরা দিতে পারি গ্রোয়িং। বাড়তে ছিল কত, টু কত বলেন তো, 9 USD ইন 2011। দেখেন আমি কথাটা এখন একটু বুঝাই। কি লেখছি একটু আপনাদেরকে বুঝাই এখানে। দ্য কস্ট অফ লিগেল ডাউনলোড স্টার্টেড উইথ $7 ইন 2005। 2005 সালে শুরু করেছিল লিগেল ডাউনলোড কত, কত ডলার দিয়ে, $7 দিয়ে, হুইচ ড্রপ টু অনলি 3 USD। আচ্ছা এখানে তো এটা বলা হয় নাই ইন 2007, এটা এটা আমাকে মনে করে দেওয়া উচিত ছিল। এই যে বললাম যে $2, $3 নেমে আসছিল কোন সালে, এটা কিন্তু উল্লেখ করা উচিত ছিল, যেটা ভুলে উল্লেখ করিনি, এখন দেখলাম উল্লেখ করলাম। প্রথমে ছিল $60, তারপরে এটা নেমে কততে আসছে, $3, এরপরে সে বাড়তে ছিল এন্ড দেন কেপ্ট গ্রোয়িং টু 9 USD ইন 2011। 2011-এ বাড়তে বাড়তে $9 গেছে। এই ছিল হচ্ছে কি আপনার রেঞ্জ। সো আমাদের আরেকটা বডি মানে বডি একটা বডি প্যারাগ্রাফ শেষ, আমাদের একটা বডি প্যারাগ্রাফ শেষ। এখন আমরা লিখবো হচ্ছে কাকে নিয়ে, আমাদের এই যে পাই চ্যাট নিয়ে এখন লিখবো। এতক্ষণ আলোচনা করেছিলাম আমাদের লাইন গ্রাফ নিয়ে, এখন আলোচনা করবো আমাদের এই মিস্টার পাই নিয়ে। ওকে, সো পাই চ্যাট কি স্পষ্ট দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে, একটু দেখি আমরা ভালো করে। 2005 সালে সিনেমাতে গিয়েছিল 36% মানুষ, লিগেল ডাউনলোড দিয়েছে মাত্র 5% মানুষ, আর ডিভিডি কিনেছিল 59% মানুষ। 2011 সালে দেখেন, সিনেমাতে গিয়েছে 26% মানুষ, সরি 18% মানুষ, তারপরে ডিভিডি কিনেছে 26% মানুষ, আর লিগেল ডাউনলোড দিয়েছে 56% মানুষ। তাহলে আমরা এখন লিখতে পারি the maximum people went to, sorry went to না, এটা হবে maximum people watched movie by renting ডিভিডি কখন, ইন 2005। দেখেন আমার কথা ঠিক আছে কিনা, হাইয়েস্ট মানে তো ম্যাক্সিমাম, তাই না? তাহলে ম্যাক্সিমাম পিপল 2005 সালে মুভি কিভাবে দেখেছে, ডিভিডি, ডিভিডি মাধ্যমে। এটা পরিমাণ উল্লেখ করবেন না, পরিমাণ হচ্ছে কি হুইচ অ্যাকাউন্টেড ফর, অ্যাকাউন্টেড ফর 59%, 59%। কিন্তু যেটা এটা এটা পরবর্তীতে কি হয়ে গেছে দেখেন, অর্ধেকের চেয়ে কম হয়ে গেছে, হুইচ বিকেম লেস দেন হাফ ইন 2011। এটা অর্ধেকের কম হয়ে গেছে। অর্ধেকের কম মানে কি, 26 কি অর্ধেকের কম বলতে পারেন। কারণ দেখেন, 59-এর অর্ধেক কত হয়, 28.5, সরি 29.5, 29.5 বলতে পারেন। অথবা আপনি ব্র্যাকেটে লিখে ফেলতে পারেন লেস দেন হাফ, ব্র্যাকেটে লিখে দেন 26%, 26%। তাহলে ব্র্যাকেটের একটা ব্যবহার হয়ে গেল। সুন্দর হলো না জিনিসটা? সুন্দর হলো। আচ্ছা এখন আসেন অন্যকে নিয়ে, অন্যটা নিয়ে কথা বলি। আচ্ছা এখানে লিগেল ডাউনলোড, লিগেল ডাউনলোড 2005 সালে ছিল মাত্র 5%। তাহলে লেখেন অলদো, যদিও, only 5% people used legal download medium in 2005। এখন অলদো বাক্যটা, অলদো সেন্টেন্সটা ইউজ করে আমার একটা সুযোগ হইলো কি, যে মাত্র 5% ব্যবহার করেছিল 2005 সালে, কিন্তু এটা প্রায় 51% বেড়ে গেছে, 51% বেড়ে গেছিল 2011 সালে। বাট দিস রেশিও ড্রামাটিক্যালি ইনক্রিজড, ইনক্রিজ বারবার দিচ্ছি, বুস্ট দেই আমরা, বুস্টেড বাই 51% ইন 2011।
ব্র্যাকেট এটা লিখতে পারেন যে হাইয়েস্ট ইন 2011, হাইয়েস্ট লিখে দিতে পারেন। না লিখলে দরকার নেই, লেখার দরকার নেই, থাকুক। দেখেন এখন লাইনটা একটু বুঝাই পড়ি। Although only 5% people used legal download medium in 2005, যদিও 2005 সালে মাত্র 5% মানুষ লিগেল ডাউনলোড ব্যবহার করেছে, বাট দিস রেশিও ড্রামাটিক্যালি বুস্টেড, খুব নাটকীয়ভাবে বাড়ছে বাই 51% ইন 2011। আচ্ছা, এখন কে বাকি আছে? গো টু সিনেমা। গো টু সিনেমা হচ্ছে গিয়ে এখানে 36 আর এখানে অর্ধেক, দেখছেন 36 আর অর্ধেক। অথবা আপনি যথাক্রমে দিয়ে বাক্য তৈরি করতে পারেন। 36% পিপল went to watch movie on cinema which had, অর্ধেক হয়ে যাও ইংলিশ কি had, এটা 14 নম্বর সেন্টেন্স। বইয়ের 14 নম্বর সেন্টেন্স খুলে দেখেন। 36% people went to watch movie on cinema which had after 6 years। বারবার 2011 ভালো লাগে না। 2005 থেকে 11 কত সাল ব্যবধান, কত সাল? 6 বছর। 36% people went to watch movie on cinema which had after 6 years। মিনিমাম 7 ব্যান্ডের আনসার এটা। সো লিখতে কত সময় লাগলো? বেশি সময় লাগে নাই, লিখতে গিয়ে খুব একটা বেশি সময় লাগে নাই। তো দেখেন এখন যাওয়ার আগে আমি এটাকে একটু দেখি কত সেন্টেন্স হইলো, এটাকে একটু নিয়ে আমরা হালকা একটু অ্যানালাইজ করি। কত সেন্টেন্স, মানে কতটা ওয়ার্ড হইলো এখানে? 223 ওয়ার্ড হয়ে গেছে। কম্বাইন চার্টের এই একটা ঝামেলা হচ্ছে কি, কম্বাইন চার্টের ওয়ার্ড মানে বেশি হয়ে যায়, 223টা ওয়ার্ড হয়ে গেছে। ক্যান ইউ বিলিভ ইট? একটা রাইটিং টাস্ক 2 এর মতো ওয়ার্ড আমি লিখে ফেলেছি। 56 হবে? কোথায় যেন 56, না না 56 হবে কেন? 5 ছিল, 56তে গেছে, বাড়ছে কত পার্সেন্ট? 51%। না এটা গত ক্লাসগুলোতে তো এটা বলেছিলাম। ছিল 5%, হয়েছে 56%, তাহলে বাড়লো কত পার্সেন্ট? 51% বাড়ছে না? 56 থেকে 5 বাদ দেন তো কত পার্সেন্ট বাড়লো? 51% বাড়ছে। তো এই হচ্ছে গিয়ে এখন এখানে গ্রামাটিক্যাল মিস্টেক আছে কিনা বলেন। গ্রামাটিক্যাল মিস্টেক নাই, স্পেলিং মিস্টেক নাই। তো ভিজুয়াল মিস্টেক কোথায় এটা বলতে পারেন যে ডাটাগুলোকে আরো সুন্দর করে সিলেক্ট করে আর একটু বেশি যোগ বিয়োগ করা যাইতে পারতো। কিন্তু আমাদের রেঞ্জ, টাস্ক ওয়ানে সর্বোচ্চ রেঞ্জ কত? টাস্ক ওয়ানে আপনার টার্গেট দিবেন 7, টাস্ক টু তে ধরবেন 6। টাস্ক টু তে 6 এর উপরে তোলা একটু কষ্ট, কিন্তু টাস্ক ওয়ানে 7 তোলাটাও কষ্ট না। কারণ হচ্ছে গিয়ে টাস্ক ওয়ানে কেউ বানিয়ে বানিয়ে আন্তাজি গল্প লিখবে না, এখানে যা দেওয়া আছে তাই কিন্তু সে লিখবে। কম্বাইন চার্ট বইতে স্যাম্পল বেশি দেওয়া নেই, 6টা স্যাম্পল দেওয়া আছে। ওই কম্বাইন নিয়ে খুব একটা আলোচনা করি না, কারণ আমি ধরে নেই যে কম্বাইনটা আসলে তো আহামরি কিছু না, বরং এটা দুইটা চার্ট মিলিয়ে লিখতেছেন, এটা আরো সহজ হবে। আচ্ছা, তো কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করে নিতে পারেন। এটা সিস্টেমটা কি? প্রশ্ন কপি করে ইন্ট্রোডাকশন, এখানে ইন্ট্রোডাকশন দুই সেন্টেন্সে দিয়েছে, মানে প্রশ্ন 2 সেন্টেন্সে দিয়েছে, আপনি 1 সেন্টেন্স ইন্ট্রোডাকশন দেন। ওভারঅল কি করি আমরা সব সময়? হাইয়েস্টটাকে একটু ফলো করি, বা কমন ট্রেন্ড। এখানে কমন ট্রেন্ড কি? এখানে কমন একটা ট্রেন্ড হচ্ছে গিয়ে সময়ের বৃদ্ধি পেয়েছে, এটাকে কমন ট্রেন্ড বলে। আর হাইয়েস্ট ট্রেন্ড হচ্ছে কি এখানে, এই তিনজনের তুলনায় সবচেয়ে বেশি হাইয়েস্ট কে? সিনেমা টিকিট। এখানে হাইয়েস্ট ট্রেন্ড কি? এখানে 5 সালে দেখেন এই ডিভিডি সব এগিয়েছিল, আর এখানে হচ্ছে কি লিগেল ডাউনলোড এগিয়েছিল। এরা 2 সালে হাইয়েস্ট। এই কথাগুলো ওভারঅলে বলে ফেলেছি। তবে ওভারঅলে কখনো কি বলি দেখি দিয়ে নেই, দেই নাই, পার্সেন্টেজটা আমরা উল্লেখ করে নেই। ওভারঅলে ওভারঅলে আমরা সংখ্যা উল্লেখ করবো না। যেমন কত ইউএসডি দাম ছিল এটা ওভারঅলে বলবো না, আর কত পার্সেন্টেজ ছিল এটা ওভারঅলে আমরা বলি নাই। এগুলো ব্যাখ্যা দিব বডি প্যারাগ্রাফ। সো কঠিন কিছু না, আপনি যেভাবে খুশি লেখেন, যদি মোটামুটি যুক্তিসঙ্গত থাকে অন্তত সর্বনিম্ন 6 এমনিতে দিবে আপনাকে। ওকে, সো আজকের আলোচনা এই পর্যন্ত থাকুক। আল্লাহ হাফেজ।